সংবিধানে মূলনীতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন এনসিপি। ঐকমত্য কমিশনে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রস্তাব। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেটা থেকে যদি আমরা সরে যাই বা কেউ কোনো গোষ্ঠী সরে যায়, তাহলে জনগণ যে আবার রাস্তায় নামবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। নির্বাচনের জন্য এখনই আন্দোলনে যাবে না বিএনপি। ফ্যাসিস্টের বিচার ইস্যুতে একমত সমমনা 12 দল। চাপিয়ে দেওয়ার নয়, গণতন্ত্র চর্চার বিষয় বললেন ফখরুল। এই ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসে উল্টা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। বিচার সংস্কারের আগে নির্বাচন মেনে নেবে না জনগণ। লালমনিরহাটে জামাত আমির। এলডিপিতে যোগ দিলেন আলোচিত সাবেক সেনা কর্মকর্তা সারওয়ার্দী। গুলশানে অটোরিকশা চলাচল বন্ধ করা নিয়ে তুলকালাম। প্যাডেল রিকশা চালক ও স্থানীয়দের সাথে মারামারিতে নৈরাজ্য। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব নয়, মন্ত্রিপরিষদের সিদ্ধান্তে সরকার পরিচালনা চায় এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে দলটির পরামর্শ, এক ব্যক্তি যেন দুবারে বেশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হতে না পারেন। সংবিধানে আদৌ কোনো মূলনীতি থাকার দরকার আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে যদি সংস্কার আটকে যায়, তাহলে জনগণকে নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার দিনব্যাপী জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংসদ ভবনের এলডি হলে এনসিপির বৈঠক। সংস্কার কমিশনগুলোর 166টি সুপারিশের উপর মতামত জানায় তারা। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংরক্ষিত নারী আসন, অর্থবিল এবং সরকারের প্রতি অনাস্থা বাদে অন্যান্য বিষয়ে সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কারের ব্যাপক জোর দেয় দলটি। সকাল 10:30টায় শুরু হয়ে বিকেল 4:45টায় মুলতবি হয় বৈঠক। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন করে অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন তারা। দলটি চায় প্রধানমন্ত্রী শাসিত নয়, সরকার হবে মন্ত্রিপরিষদ শাসিত। 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, টার্ম লিমিট থাকবে 2 বার সর্বোচ্চ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রেই যিনি একবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না পরবর্তীতে। আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার সেটার প্রস্তাবনা দিয়েছি। সংবিধানের মূলনীতি নিয়েও প্রশ্ন এনসিপির। তাদের মতে এতে করে রাজনৈতিক দলগুলো নিজেদের ইচ্ছে চাপিয়ে দিত, তাই মূলনীতি বাতিল চায় তারা। আমরা সংবিধানে রিপাবলিকের কথা বলছি, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি, আমরা মৌলিক অধিকারগুলোর কথা বলছি, যার মাধ্যমে রাষ্ট্রের জনগণের অধিকার কিভাবে নিশ্চিত হবে, কিভাবে একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হবে। এর বাইরে আবার মূলনীতির প্রয়োজন আছে কিনা, কারণ মূলনীতির যেই বাংলাদেশের সিলসিলা আমরা দেখেছি সেটা আসলে খুব সুখকর অভিজ্ঞতা আমাদের জন্য হয়নি। এনসিপি নেতারা বলেন, কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে যদি সংস্কার আটকে যায়, তাহলে জনগণ আবারও রাস্তায় নামবে। জনগণের আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেটা থেকে যদি আমরা সরে যাই বা কেউ কোনো গোষ্ঠী সরে যায়, তাহলে জনগণ যে আবার রাস্তায় নামবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের প্রস্তাবও করেছে এনসিপি। এই প্রস্তাবনা আমরা দিয়েছি এবং সদস্য সচিব আখতার হোসেন জানান, নির্বাচন পেছানোর পক্ষে নয় এনসিপি, তবে জুলাই গণহত্যার বিচার এবং দৃশ্যমান সংস্কারের রোডম্যাপ ছাড়া নির্বাচনে যাবে না দলটি। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে, বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করতে হবে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত তা চিহ্নিত করা হচ্ছে। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলি নিয়ে আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে।
রোববার বিএনপির সঙ্গে আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। 23 এপ্রিল জামায়াতে ইসলামীর মতামত নেওয়া হবে। পরে ধারাবাহিকভাবে অন্যান্য দলের সঙ্গেও বসবে ঐকমত্য কমিশন। নির্বাচনের আগে দলগুলোকে এসব বিষয়ে এক ছাতার নিচে আনার প্রয়াস কমিশনের। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন মনে করছে না বিএনপি। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের আশা, জন আকাঙ্ক্ষা পূরণে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেবে সরকার। শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোটের বৈঠক শেষে কথা বলেন তিনি। সম্প্রতি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর খুব একটা সন্তুষ্টি দেখা যায়নি বিএনপি নেতাদের মাঝে। নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা জানতে নিজেদের অবস্থানে অনড় দলটি। করণীয় ঠিক করতে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সাথে বৈঠক শুরু করেছে বিএনপি। শনিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথম বৈঠক 12 দলীয় জোটের সাথে। 1.5 ঘণ্টাব্যাপী বৈঠকে অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন নেতারা। বৈঠক শেষে জোট প্রধান মোস্তফা জামান হায়দার জানান, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান তারা। সরকারের আমলের যে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, তার সুষ্ঠু তদন্ত, বিচার এবং কঠোরতম শাস্তির পদক্ষেপ এটাকে অব্যাহত রাখা এবং ত্বরান্বিত করা। নির্বাচনের ব্যাপারে সরকার জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেবে বলে আশাবাদ জানান লিয়াজো কমিটির প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা এই সরকারকে বসিয়েছি এই প্রত্যাশায় যে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারা ভূমিকা পালন করবেন, তারা জন আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন বলে আমরা আশা করি। কাজে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। একই ইস্যুতে সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সাথেও বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি। বৈঠক শেষে এলডিপির মহাসচিব বলেন, ডিসেম্বরে নির্বাচন না হলে শঙ্কা রয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার। দেশের মানুষের চাহিদা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা সম্পন্ন করেন, আর না হয় যে দেশে যে কোনো রকমের একটা পরিস্থিতির সূচনা হতে পারে, অন্যরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হোক বা এই নির্বাচনকে কেন্দ্র করে দেশে আবার একটা বিশৃঙ্খলার সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। স্বৈরাচারের দোসরদের প্রশাসনে রেখে কোনো সংস্কার সম্ভব নয় বলেও জানান ডক্টর রেদওয়ান আহমেদ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গণতন্ত্র চাপিয়ে দেওয়ার নয়, চর্চার বিষয়। দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধানের সফলতা কামনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনায় পররাষ্ট্র সচিব বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা মোকাবেলা করতে ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে মন্ত্রণালয়কে। উঠে আসে অন্তর্ভুক্তিমূলক ক্ষমতায়নে প্রান্তিক মানুষকে যোগ করার তাগিদ। আমি প্রফেসর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন। আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে, আমরা নিজেদেরকে সাহায্য করে আমরা তৃণমূলের মানুষ তারা কিন্তু ক্ষমতা বুঝে ওই প্রায়োগিক জগতের জানালা দিয়ে, কারণ ওইখানেই তাদের ক্ষমতার সাথে ইন্টারঅ্যাকশনটা হয়। ডেভেলপমেন্টের ভিশনটা হবে সিঙ্গাপুর, আর সব ময়লাগুলো রাস্তায় ফালাবেন আর সিঙ্গাপুর হবেন, এটাও কিন্তু হবে না। জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের আগে জনগণ নির্বাচন মেনে নেবে না, এমন মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে জামাতের জনসভায় অংশ নেন তিনি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান শফিকুর রহমান। বলেন, জামাত আগামীতে এমন একটি দেশ গঠন করতে চায় যেখানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান আর পাহারা দেওয়ার প্রয়োজন পড়বে না। সব ধর্মের মানুষকে দেয়া হবে নিরাপত্তা, সেই সাথে নারীদের নিরাপত্তার সম্মান নিশ্চিতের আশ্বাসও দেন জামাতের আমির। যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দির নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা, আমলা সহ বিভিন্ন শ্রেণী পেশার 5 শতাধিক মানুষ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিতে যোগ দিয়েছেন।
রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছিল এই আয়োজন। এ সময় হাসান সারওয়ার্দী জানান, সত্যিকারের সুখী সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে এলডিপির হয়ে কাজ করবেন তিনি। সাভারে রানা প্লাজার উদ্ধার অভিযান পরিচালনার সময় সারা দেশে ব্যাপক পরিচিতি পান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। দায়িত্ব পালন করেছেন পদাতিক ডিভিশন সহ সেনা সদরের নানা গুরুত্বপূর্ণ পদে। এবার তারই নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা আমলাসহ বিভিন্ন শ্রেণী পেশার ৫ শতাধিক মানুষ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিতে যোগ দিলেন। আমরা থেমে থাকার জন্য এখানে যোগ দেই নাই। শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হয় এই অনুষ্ঠান। হাসান সারওয়ার্দীকে দলে স্বাগত জানান এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ। এ সময় সারওয়ার্দী বলেন, সত্যিকারের সুখী সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে এলডিপির হয়ে কাজ করে যাবেন তিনি। স্বপ্ন দেখেন শোষণহীন সুন্দর বাংলাদেশের, যে দেশে মানুষের মর্যাদা থাকবে। আগামী বছরগুলি হোক লিবারেল ডেমোক্রেটিক পার্টির বছর, আমাদের আদর্শ জনগণের হৃদয়ে যাতে ছড়িয়ে যায়। আমাদের সর্বশক্তি নিয়োগ করে ইনশাআল্লাহ একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা সৃষ্টি করব। এ সময় এলডিপি সভাপতি অলি আহমদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কঠোর সমালোচনা করেন। বলেন, সংস্কারের নামে নাটক শুরু করেছে ইউনূস সরকার। তিনি প্রধান উপদেষ্টাকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান। যথাসময়ে জাতীয় সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করুন, অন্যথায় জনগণের রোষানলে পড়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের শেষ বিদায় হয়তো সুখকর না হতে পারে। 2006 সাল থেকে বৈষম্যহীন রাষ্ট্র সমাজের আন্দোলন করে আসছে এলডিপি। নেতাদের দাবি, সেই আন্দোলন এখনো চলমান। ক্ষমতা এই সরকারের নাই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন এলাকায় সাধারণ আসনের সাথে নারীদের জন্য একটি সংরক্ষিত আসন রেখে সংসদীয় আসন সংখ্যা 600 করার সুপারিশ দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। বিকেলে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনে 433টি সুপারিশ দেওয়ার কথা জানায় কমিশন। প্রতিবেদনে উত্তরাধিকার সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার, গৃহপরিচারিকা ও যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির কথা বলা হয়েছে। গণমাধ্যমে নারীর অংশগ্রহণ বৃদ্ধি ও নারী শ্রমিকদের নিরাপদ অভিবাসন সহ স্বতন্ত্র ও স্বাধীন নারী কমিশন গঠনের প্রস্তাবও আছে প্রতিবেদনে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় নারী বিষয়ক সংস্কার কমিশন। এ সময় নারীর প্রতি বৈষম্য দূর করতে কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেন ডক্টর ইউনূস। ঐকমত্য কমিশনের মাধ্যমে কমিশনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর কাছেও পৌঁছে দেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টা। সুপারিশগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, কিছু সংস্কার এ সরকারই করে যেতে পারবে, কিছু করবে পরের নির্বাচিত সরকার। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে নারী বিষয়ক সংস্কার কমিশন। জানানো হয় 433টি সুপারিশের পাশাপাশি 15টি বিষয়ে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা ধর্ষিতা শব্দটা শুনতে চাই না, 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা আর শুনতে চাই না। সংসদীয় আসন সংখ্যা বাড়িয়ে 600 এবং সম্পত্তির উত্তরাধিকারে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিতে জোর দেওয়া হয়েছে প্রতিবেদনে। এখানে যত সংখ্যক সাধারণ আসন হবে তত সংখ্যক নারীদের জন্য আলাদা আসন হওয়া উচিত। তো যেমন 300টা আসন হলে সাধারণ আসন, 300টা হওয়া উচিত সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদের জন্য আসন। উচ্চ কক্ষে 50 ভাগ সিট দলীয়ভাবে আসবে। এই 50 ভাগে আমাদের প্রস্তাব যে প্রত্যেক দল এখানে একজন নারী একজন পুরুষ করে জিপার পদ্ধতিতে মনোনয়ন দেবেন। যৌনজীবীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি চেয়েছে কমিশন। জোর দেওয়া হয়েছে গণমাধ্যমের প্রতিটি শাখায় ও স্তরে 50% নারীর অংশগ্রহণ নিশ্চিতে। বিভ্রান্তি এড়িয়ে যৌন হয়রানি প্রতিরোধ আইন শক্তিশালী করার আহ্বানও জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারকে বিয়ের বয়স সর্বনিম্ন 18 বছর নিশ্চিতেরও সুপারিশ করা হয়েছে। গৃহকর্মী যারা আছে তাদেরকে যাতে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয় এবং যৌনজীবী যারা আছে যৌনকর্মী তাদেরকে যাতে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়। মেয়েদের বিয়ে বয়স 18-র মধ্যে নিশ্চিত করতে হবে। অনাকাঙ্ক্ষিত এবং ঝুঁকিপূর্ণ গর্ভধারণের জটিলতায় ভুগছে এবং মৃত্যুকে বরণ করে নিতে হচ্ছে, সেজন্য এটা খুব দরকার। একটা সিভিল অপশন রাখা, যারা নাকি ধর্মীয় বিধানের মধ্যে বিয়ে করতে চায় না, সিভিল লর আন্ডারে বিয়ে করতে চায়, সেই সুযোগটা তৈরি করে দেন। সেটা যদি কেউ না নেন তো নিল না, কিন্তু অপশনটা থাকলো। গণমাধ্যম কর্মী আইন 2022-এর খসড়া সংস্কার করে আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা, যা
সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে। সুপারিশের অন্যান্য বিষয়ে কমিশনের অন্য সদস্যরা পরে বিস্তারিত আলোচনা করেন। অভিন্ন পারিবারিক আইন, যেখানে সকল ধর্ম, জাতি এবং শ্রেণী নির্বিশেষে সকল নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত হবে। দুর্গম যে এলাকাগুলো আছে সেখানে সম্ভাবনাময় কিশোরীদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা এবং বাংলাদেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান আইন যেটি ছিল 2020 সালে সেটি সংশোধন করা। অধ্যাদেশের মাধ্যমে একটি স্বাধীন, স্বতন্ত্র ও স্থায়ী নারী কমিশন গঠনের কথাও বলা হয়েছে প্রতিবেদনে। অধ্যাদেশের মাধ্যমে যদি করতে হয় সেভাবেই হোক। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। গুলশানে ব্যাটারি চালিত অটো রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চালকরা। হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা হলে গুলশানে অন্য কোনো রিকশাও চলতে দেওয়া হবে না। দুপুরে গুলশান ও আশপাশের কয়েকটি সড়কে বিক্ষোভের সময় তাদের সাথে প্যাডেল চালিত রিকশা চালক ও স্থানীয়দের মারামারিও হয়। বেলা 12টার দিকে রাস্তায় লাঠি সোঁটা হাতে বিক্ষোভে নামেন অটোরিকশা চালকেরা। মূলত গুলশানে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে তাদের এই বিক্ষোভ। বিক্ষোভকারীরা গুলশান ও এর আশপাশের কয়েকটি এলাকার সড়ক প্রদক্ষিণ করেন। কয়েকটি জায়গায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় তারা। অটোরিকশা চালকদের দাবি, ব্যাটারি চালিত রিকশার জমা কম এবং আয় বেশি, পাশাপাশি এটি চালানোও সহজ। অটো এটা মনে না হারে আমি মনে বাইরে বুঝছেন, এটা তো একটা না চলাইছি, মানে এটা তো আমার জমা দিতে হইব, এটা না হারে আমি বাইরে হয়েছি। 70,000 টাকা দিয়ে গাড়িটা কিনছি, এখন মনে করো এর কিস্তি দিতে হবে, তখন আমরা এর কিস্তিটা কিভাবে দেবো, তখন মনে করো সংসারটা কিভাবে চালাবো আমরা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্যাটারি চালিত রিকশা বন্ধ হলে গুলশানে অন্য কোনো রিকশাও চলতে দেওয়া হবে না। বিক্ষোভকারীদের অভিযোগ, গুলশান সোসাইটি রিকশা চলাচল সীমিত করে একটি সিন্ডিকেট তৈরি করতে চাইছে, যেখানে অনুমতি পেতে নির্ধারিত ফিয়ের কয়েক গুণ বেশি আদায় করা হয়। তো এটা করে এরা বলতেছে যে সোসাইটি কোনো রিক্সা থাকবে না। আমার কাঠমাটা ছিল সোসাইটি, এদের সব পরে ফালাই দিয়ে পরে চালাইতেছি। এখন এরা কোন নিয়ন্ত্রণে সোসাইটি করব না কি করব, এগুলা এরা ব্যানার স্যানার টানাইছে, ব্যানার স্যানার উনছি যে অটো রিক্সাওয়ালারা সব বাইরে ভাঙছে। গুলশানের বিভিন্ন এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালকেরা তাদের রিকশা নিয়ে মিছিল করেন, তবে পুলিশি বাধায় তা বেশিক্ষণ সড়কে থাকতে পারেনি। প্রায় 150 থেকে 200 জন লোক আসছিল এবং তাদের প্রত্যেকের হাতে আপনার লাঠি সোঁটা ছিল। তো আমরা বলেছি, থানার অফিসার ফোর্স আসছিলেন, ওনারা বলে বোঝানোর পরে তারপর ওনারা অবস্থান ত্যাগ করে আর কি। এ সময় গুলশান সোসাইটির নিবন্ধিত কিছু প্যাডেল চালিত রিকশা চালকের উপরও হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। সোসাইটির যারা কাজ করে তারা নাকি তাদেরকে বেশ কয়েকজন মারপিট করছে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 500 টাকায় 5 MBPS এর পরিবর্তে 10 MBPS গতির ফিক্সড ইন্টারনেট পাবেন ব্রডব্যান্ড গ্রাহকরা, যা আজ থেকেই কার্যকর ঘোষণা দিয়েছেন ISPAB। সেবাদাতাদের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও দেশের মোবাইল ও ব্রডব্যান্ড সেবার মান নিয়ে অসন্তুষ্টির কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। সেবার মান বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট অপারেটরদের মধ্যে সমন্বয়ের আহ্বান জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান। সকালে ইন্টারনেট সেবার সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে সেমিনারের আয়োজন করে টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনপি। কিভাবে সেবার মানটাকে বাড়ানো যায় সেক্ষেত্রে সরকারের ভাবনা কি? বিটিআরসি মিলনায়তনে আয়োজিত গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম না কমলেও 500 টাকায় 10 MBPS ব্যান্ডউইথ সরবরাহের ঘোষণা দেন ISPAB এর সভাপতি। বলেন, নীতি সুবিধা প্রদান করা হলে একই টাকায় শিগগিরই সর্বনিম্ন 20 MBPS গতি দেওয়া সম্ভব হবে। আমাদের প্রত্যেকটা গ্রাহক এখন থেকে 10 MBPS পাওয়া শুরু করবে এবং ইসির আরো অনেকে উপস্থিত আছে, সিদ্ধান্ত অলরেডি আমাদের ইসিতে হয়েছে, আজ থেকেই 10 MBPS পাবেন। তার পাশাপাশি 20 MBPS আমরা অচিরেই, আমার কিছু সহায়তা দরকার, বিশেষ করে বিটিআরসি এবং মন্ত্রণালয়ের সহায়তা দরকার। সেই সহায়তাটুকু পেলে আমি মনে করি খুব সহজে আমরা 20 MBPS সেই 500 টাকা আমরা দিতে সক্ষম হব। ব্যান্ডউইথ সঞ্চালন খরচ কমিয়ে আনা এবং অ্যাক্টিভ শেয়ারিং এর সুযোগ দেওয়ার দাবি জানান ব্রডব্যান্ড সেবাদাতারা। কমন নেটওয়ার্কের ব্যবহার বৃদ্ধির আহ্বান জানান এনটিটিএন অপারেটররা। বলেন, এনটিটিএন অপারেটরদের কার্যক্ষমতা সংকুচিত করা হলে নেতিবাচক প্রভাব পড়বে সার্বিক ইন্টারনেট সেবায়। ট্রান্সমিশন কস্ট কমন নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে কি করে কমতে পারে, এরই ভিতরে আপনার 10,000 টাকার ট্রান্সমিশন কস্ট 40 টাকায় চলে আসছে। যদি এই জায়গায় আসতে পারে 5 টাকায় আসতে পারবে, খুব বেশি ডিফারেন্স না। কিন্তু বিষয়টা হচ্ছে কমন নেটওয়ার্কটাকেই ব্যবহার করা।
ইন্টারনেট সেবার গুণগত মান উন্নয়নের তাগিদ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বলেন, বাংলাদেশে ইন্টারনেটের সেবার মান এই অঞ্চলের মধ্যে তলানিতে। বাংলাদেশে যে ইন্টারনেট কোয়ালিটি, এই কোয়ালিটিটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। এই নিকৃষ্ট পণ্য আপনি একটা মধ্যমানের ভ্যালুতে বিক্রি করেন, অর্থাৎ আপনি যদি এখানে কোয়ালিটি বাড়ান, তাহলে বর্তমান বেঞ্চমার্কে এটার দাম আসলে অনেক বেশি পড়ে। সেই দিক থেকে আমি মনে করি বাংলাদেশের ইন্টারনেটের কোয়ালিটি বিবেচনায় এর দাম পৃথিবীর অন্যতম সবচেয়ে বেশি। ইন্টারনেট এবং অন্যান্য ডিজিটাল সেবা বিস্তৃত করার লক্ষ্যে অবকাঠামো খাতে আরও বিনিয়োগ করার আহ্বান জানান বিটিআরসির চেয়ারম্যান। কিন্তু মোবাইল অপারেটর থেকে অ্যালাউ করেছি তাদের যে ট্রান্সমিশন ছিল সেই ট্রান্সমিশনটা ব্যবহার করার জন্য। মোবাইল অপারেটররা সেই ট্রান্সমিশন রিপেয়ারের নামে সেটাকে বারবার করে অ্যালাইভ করেছেন, এখন পর্যন্ত এটা চালিয়ে যাচ্ছেন। ওনারা এই কথা শোনেন নাই। এনটিটিএনরা এটা নেটওয়ার্ক সেপারেট করার জন্য যেটুকু ইনভেস্ট করার কথা, দে ডিড নট ডু ইট। সভায় জানানো হয়, টেলিকম খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য টেলিকম আইনের পরিবর্তন আনা হচ্ছে। কন্টেন্ট অ্যান্ড ডিজিটাল সার্ভিস ডেভেলপমেন্ট। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। সিভিল প্রশাসনে কর্মরত সকল ক্যাডার, নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা ফ্যাসিস্টদের দোসর ও দুর্নীতি পরায়ণ, তাদের অবিলম্বে চাকরি থেকে অপসারণের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সেই সাথে জানিয়েছে আইনের আওতায় আনার দাবি। শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে 5 দফা দাবি তুলে ধরে সংগঠনটি, যার মধ্যে অন্যতম সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, পাশাপাশি ফ্যাসিস্ট আমলে বৈষম্যের শিকার সকল ক্যাডার, নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের মন্ত্রণালয়ের সচিব সহ অন্যান্য সংস্থা দপ্তরের গুরুত্বপূর্ণ পদে পদায়নের দাবি জানানো হয়। তুলে ধরা হয় পদোন্নতি সহ প্রাপ্য সুবিধা প্রদানের দাবি। দাবিগুলো অবিলম্বে পূরণ করা না হলে কঠোর কর্মসূচি পালন এবং বিতর্কিত কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলনে। আওয়ামী আস্থাভাজন, দলদাস, সুবিধাভোগী কর্মকর্তাদের অপসারণ করতে না পারলে একদিকে যেমন স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তোলা যাবে না, অন্যদিকে পেশাদারিত্ব ও বুদ্ধিভিত্তিক আমলাতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তাদের ব্যাপারে ত্বরিত ব্যবস্থা নিতে হবে, না হলে আমরা নিজেরাই তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করব। নাটোর, সিরাজগঞ্জ, নরসিংদী ও ফরিদপুরের ভাঙ্গায় স্বামী স্ত্রী সহ মোট 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কেউ আত্মহত্যা করেছেন, কেউ হয়েছেন হত্যার শিকার, আবার কেউ নিজের স্ত্রীকে হত্যার পর করেছেন আত্মহত্যা। পুলিশ জানিয়েছে মামলার পর নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। বাড়িময় দুর্গন্ধ, খোঁজ নিতে বাড়িতে হাজির প্রতিবেশীরা। ঘরে ঢুকেই দেখলেন আইনুল হকের মরদেহের ওপর ভনভন করছে মাছি। নিহত আইনুল নাটোর বড়াই গ্রামের মাঝগাঁও ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক। বাড়িতে একাই থাকতেন তিনি। পড়াশোনার খাতিরে ছেলে থাকে বাইরে আর মেয়ে বিবাহিত। পারিবারিক কলহের জোরে স্ত্রীও ছেড়ে গেছেন 7 মাস আগেই। মরদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করেছে পুলিশ। আমি রাতে আইছি, নানার কাছে ব্যস্ত, আর সকালবেলা ফোন দিছে মারা গেছে। আইসি যেরকম অবস্থা দেখলাম আমি, তাতে মনে হচ্ছে মারিত হয়ে গেছে। অবশ্যই তদন্ত করা উচিত যে কিভাবে কেউ মারছে কিনা। একাই ওই বাড়িতে থাকতো, আর লাশের যে অবস্থা, অর্ধগলিত অবস্থা, তো দেহে তার যে পোকা ধরতে হয়তো কয়েকদিন আগে। পোস্টমর্টম না হলে এটা বলতে বলা যাবে না। নরসিংদীতে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যায় স্বামী রাজু মিয়া। 24 ঘন্টা না পেরুতেই শেকেরচর বাবুরহাট বাজারের একটি 3তলা ভবনের কার্নিশে ঝুলানো রাজুর মরদেহ উদ্ধার হয়। পুলিশের ধারণা, স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছে মাদকাসক্ত রাজু মিয়া। তাৎক্ষণিক পুলিশকে খবর দেওয়ানোর পর পুলিশ আইসা, ফায়ার সার্ভিস আইসা এখান থেকে লাশ নামায় এখন লাশ নিয়ে গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সবাই কাজ করতেছে কি নিয়ে ঘটনা, এটা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে তথ্য উদ্ঘাটন হবে। হবিগঞ্জের চুনারুঘাটে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়র অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হাইকে প্রতিবেশী জমাদার বাড়ির লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। দেশীয় অস্ত্র লই আইছে, আইয়া তাইনরে কুস্তা না জিঙ্গাই মার ধরে শুরু করে দিছে। শুরু করতে এক পর্যায়ে তাইন দূরে এখানে আইসুন, এখানে এরা 5-6 জনে বের দেয় তাইনরে কুবাইয়া একবারে জায়গা পাইয়া গেছে। বিভিন্নভাবে আসলে জমি দখল দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু পারে নাই। বাট আজকে এরকম একটা নৃশংস ঘটনা ঘটাইছে।
ফরিদপুরের ভাঙ্গায় হাসিব মোল্লা নামে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রাত ৩টা নাগাদ গলায় গামছা দেয়া ঝুলন্ত দেহ দেখতে পায় তার মা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরীক্ষা দেশে ছাত্র ভালো ছিল, মেধাবী ছাত্র, পরীক্ষার পরেও মনের দিক দিয়ে একটু মনমরা ভাব, তো হঠাৎ করে এই রাত্রিবেলা ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া গেছে। হাসিব এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছে, ছাত্র ভালো ছিল, মেধাবী ছাত্র, কিন্তু কীভাবে মারা গেল আসলে এটা আমরা বুঝতে পারছি না। এদিকে সিরাজগঞ্জের তারাশে ধানক্ষেতের পাশ থেকে পিকআপ চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রশিদুল পৌর সদরের ওয়াবদাবাদ এলাকার বাসিন্দা। রাকিব সরকার, যমুনা নিউজ। 14.5 ঘন্টা পর বাড়ি ফিরল শিশু সেহরিশের নিথর দেহ। গতকাল রাতে পরিবারের সাথে বেড়াতে যাওয়ার সময় রিকশা উল্টে খালে পড়ে যায় শিশুটি। সে সময় তার মা ও দাদিকে উদ্ধার করা গেলেও প্রবল স্রোতে ভেসে যায় সেহরিশ। সকালে দুর্ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার দূরে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। চকবাজারের হিজরা খাল থেকে কয়েক কিলোমিটার দূরে চাকতাইয়ের শুটকি পল্লীতে বাসা নিখোঁজ শিশু সেহরিশের। প্রবল স্রোতে ভেসে যাওয়া শিশুটির মরদেহ 14 ঘন্টা পর পাওয়া যায় তারই বাসার পাশে। রাত দিন উদ্ধারকারী দল অভিযান চালালেও শিশু সেহরিশের মরদেহ পাওয়া যায় ভাটায় আবর্জনার মধ্যে আটকে থাকা অবস্থায়। দূর থেকে খালে একটি শিশুর হাত উঁচু দেখতে পায় স্থানীয়রা। সকলে ছুটে যান সেখানে। উদ্ধার করে আনা কাদামাখা সেহরিশের সে মুখ দেখতে পাওয়াটাও যেন স্বস্তির হয়ে ওঠে স্বজনদের কাছে। নেমে তো হাতটা ধরে তুলে দেখতে ওই বাচ্চাটা কালকে যে ঘটনা হয়েছে চকবাজারে, ওই দেখতেছে ওই বাচ্চাটাই কি এখানে চলে আসছে। আসি লঙ্গি গুপ দিয়ে তারপরে এখানে আমি বাচ্চাটা তুলছি, তোলার পরে এটার পানি দিয়ে ধুয়াইছি, ধোয়ার পরে এখানে গালে দিয়ে পানা আসতেছে, পানাগুলা মুছে তারপরে পানি দিয়ে মাথা চুল সবগুলা ধুয়াইছি। শিশুটি উদ্ধারের খবরে এক নজর দেখতে ছুটে আসেন স্বজন, প্রতিবেশী সহ শত শত মানুষ। তৈরি হয় শোকাবহ পরিবেশ। গতকাল থেকেই সেহরিশের নিখোঁজের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় তোলে। নৌবাহিনী জানায় উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। আপনাদের যে বাচ্চাটা হারিয়ে গিয়েছিলেন ওই বাচ্চাটাই পাওয়া গেছে। বাচ্চা এখন তার মায়ের কোলেতে আছে, ঠিক আছে, মায়ের কোলে আছে। এখন পুলিশ প্রশাসন পরবর্তী যে পদক্ষেপ আছে সেগুলো সম্পাদন করবে। এদিকে শোকে কাতর শিশু সেহরিশের পরিবারকে সমবেদনা জানাতে সেখানে ছুটে যান সিটি মেয়র। দুর্ঘটনার দায় স্বীকার করলেও সমাধানে প্রয়োজন সব সংস্থার সমন্বয় বলে জানান তিনি। আজকে যদি সিটি গভর্নমেন্ট থাকতো, আমি যদি প্রধান থাকতাম, সমস্ত সেবা প্রদানকারী সংস্থা আমি যেটা বলতাম সেটা শুনতো। যেটা আমি এখনো কিছুটা সমস্যার মধ্যে, সেটা কোঅর্ডিনেশনের কিছু অভাব আছে বলে আমি মনে হচ্ছে। কারণ আমি বলছি এটার জন্য কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। গতকাল আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার সময় রিকশা উল্টে মা দাদি সহ খালে পড়ে যায় শিশুটি। স্থানীয়রা মা দাদিকে উদ্ধার করলেও মায়ের কোল থেকে ভেসে যায় শিশুটি। সেহরিশ সহ গত 8 বছরে চট্টগ্রাম নগরীতে খালে পড়ে প্রাণ গেছে 14 জনের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। নির্মাণাধীন ভবনগুলোতে নিয়মের কোনো ব্যত্যয় চলবে না, এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে রাজুক, এমন মন্তব্য করেছেন রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। বিকেলে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় রাস্তা প্রশস্তকরণ নিয়ে এলাকাবাসীর সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। পূর্ব রাজাবাজারের জোন 5-এর সাব জোন 5/2 যানজট নিরসনে 30 ফুট প্রশস্ত রাস্তা করার প্রস্তাব দিয়েছে ড্যাব। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনার সময় রাজুক চেয়ারম্যান বলেন, মূল দালানের ক্ষতি না করেই রাস্তা প্রশস্ত করার প্রক্রিয়া চলবে। তবে নতুন নির্মাণাধীন ভবনে কেউ নিয়ম না মানলে গ্যাস পানির লাইন বিচ্ছিন্ন করা হবে। আলোচনায় এলাকাবাসীরাও পানি, গ্যাস সহ নানা সমস্যার কথা তুলে ধরেন। সেগুলো আমলে নিয়ে সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস করেন রাজুক চেয়ারম্যান। আমার নকশা মোতাবেক হতে হবে। কোনগুলো আপাতত যেগুলো আন্ডার কনস্ট্রাকশন কাজ চলতেছে এগুলোতে আমাদের জিরো টলারেন্স, আমরা এক চুল ছাড় দিব না। আপনারা যদি কথা প্রথমে না শোনেন, আমরা কিন্তু এই যে বিদ্যুৎ সংযোগ, পানি সংযোগ যার যা আছে ওগুলো বিচ্ছিন্ন করব। মিটার নিয়ে যাবে, আপনাদের একদম সিলগালা করে দিবে, কোনোভাবে বিদ্যুৎ ইউজ করতে পারবে না। শুধু মুসলিম বিশ্ব নয়, গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা বন্ধে প্রয়োজন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা।
শনিবার সকালে এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় কথা বলেন বিতার্কিক ও অতিথিরা। বলা হয়, ফিলিস্তিনের বিষয়ে দেশের মানুষের কোনো মত পার্থক্য নেই, কিন্তু জনগণের মতের বিরুদ্ধে গিয়ে পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দটি তুলে দেয় ফ্যাসিস্ট সরকার। অন্ধকার সরে আলো আসুক ফিলিস্তিনের আকাশে, নির্যাতিত গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশের ব্যতিক্রমী এই আয়োজন ছিল ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায়। বিষয় ছিল মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পারে গাজাকে রক্ষা করতে। সরকারি দল বিজিএমএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বক্তারা বলেন, শুধু মুসলিম বিশ্বের অনৈক্যের কারণেই অধিকার ফিরে পাচ্ছে না ফিলিস্তিনিরা। তবে বিরোধী দল স্টেট ইউনিভার্সিটির বক্তাদের মতে বিশ্ব নেতৃবৃন্দ ও সংস্থাগুলোর হস্তক্ষেপ ছাড়া অবস্থার উত্তরণ সম্ভব নয়। আঘাত হচ্ছে এই যে একটা হত্যাযজ্ঞ চলছে মানুষ স্পিকার, সেটা কিন্তু আজকে 1-2 দিনের কথা না মানুষ স্পিকার, সেটা অনেক দিন যাবত চলে আসছে মানুষ স্পিকার। জাতিসংঘ এবং পশ্চিম বিশ্ব এখন পর্যন্ত তার কোনো সুরা করতে পারে না মানুষ স্পিকার। আরবদের সাদা আল খাল্লা যখন আমার ফিলিস্তিনি ভাইদের রক্তে রক্তিম হয় না, জ্বলে ওঠে না, তখন প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবকে প্রহসন বলতে আমার লজ্জা লাগে। অনুষ্ঠানে অতিথি ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই যুদ্ধাবস্থা বজায় রেখেছে ইসরায়েল। ওআইসি আছে, কিন্তু ওআইসির সেই সক্ষমতা নাই বাস্তব অর্থে, যে সক্ষমতার মধ্য দিয়ে তারা ভূরাজনৈতিক বাস্তবতার আলোকে একটা শক্ত অবস্থান নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ দাঁড় করাতে পারে। তো সেটা হচ্ছে দ্বিতীয় বাস্তবতা। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আমাদের প্রয়োজন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পশ্চিমাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের কারণে ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে কোনো ভূমিকা রাখতে পারছে না অনেক মুসলিম দেশ। মোড়ল যে 5টি রাষ্ট্র রয়েছে, পশ্চিমা বিশ্ব রয়েছে, আমেরিকা রয়েছে, তাদেরকে কিন্তু একত্রিত করতে হবে। তা না হলে আজকে মুসলিম বিশ্ব যেভাবে দোদুল্যমানের কথা বলা হচ্ছে, মুসলিম বিশ্ব যেভাবে বাণিজ্যিক এবং নানা কূটনীতির মধ্যে আজকে পশ্চিমা বিশ্বের সঙ্গে তাদের যে সম্পর্ক বজায় রাখছে, সেই সম্পর্ক বজায় রাখতে গিয়ে তারা কিন্তু সত্যি কথা বলতে এখন তারা কোনোভাবেই সাহস পায় না। প্রতিযোগিতায় বিজয়ী হয় বিরোধী দল স্টেট ইউনিভার্সিটি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। নিহত পারভেজ ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 223 ব্যাচ শিক্ষার্থী। বনানী থানার ওসি জানান, টেক্সটাইল ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। মারামারির এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় পারভেজ। সেখান থেকে তাকে কর্মীটোলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা আছে। ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ, গ্যাস ভিত্তিক শিল্প কারখানা স্থাপন সহ 5 দফা দাবিতে মশাল মিছিল করেছে ছাত্র জনতা। শনিবার রাতে ভোলা বীর শ্রেষ্ঠ মুস্তফা কামাল বাস স্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের করে তারা। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে বিক্ষোভ করেন। বক্তারা বলেন, ভোলায় প্রচুর পরিমাণ প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে, অথচ ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ ও ভোলায় গ্যাস ভিত্তিক শিল্প কারখানা গড়ে ওঠেনি। এ সময় দাবি আদায় না হলে ভোলা থেকে কোনো গ্যাস অন্যত্র নিতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে বাংলাদেশের মহান স্বাধীনতার 54তম বার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কূটনৈতিক সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস বাহরাইন। দ্য ডিপ্লোম্যাট রেডিসন ব্লু হোটেলে এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি মোহাম্মদ বিন মোবারক আল খলিফা ও একাডেমি ফর ডিপ্লোম্যাটিক স্টাডিজের মহাপরিচালক রাষ্ট্রদূত ডক্টর শাইখা মুনিরা খলিফা আল খলিফা। স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার এনডিসি। জমকালো এই আয়োজনে প্রদর্শিত হয় বাংলাদেশের উপর নির্মিত সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র। ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনও। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সাথে স্বাধীনতা দিবস উপলক্ষে কেক কাটেন রাষ্ট্রদূত। নৈশভোজের মাধ্যমে শেষ হয় বর্ণাঢ্য এই আয়োজন। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত আন্তরিক পরিবেশে টেলিফোনের মাধ্যমে কথা বলেছেন এবং তারা দ্বিপাক্ষিক প্রায় সবগুলো বিষয় তাদের আলোচনায় উঠিয়ে নিয়েছেন এবং আমরা আশা করি যে দুই দেশের মধ্যে ছোটোখাটো যে বিষয়গুলো আমাদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাধা প্রাপ্ত হচ্ছে সেগুলো খুব শীঘ্রই সমাধানের দিকে যাবে।
আমিরাতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাঁকজমকভাবে উদযাপিত হয়েছে বৈশাখী উৎসব। শনিবার দেশটির রাজধানী আবুধাবিতে শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে হয় এই আয়োজন। আমিরাতের বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। ফিতা কেটে বৈশাখী মেলার উদ্বোধন করেন রাষ্ট্রদূত তারেক আহমেদ। মেলায় পিঠাপুলি, দেশীয় আসবাবপত্র দিয়ে সাজানো ছিল দেশীয় স্টলগুলো, যার মধ্যে দূতাবাস কর্নার, বাংলাদেশ সমিতি আবুধাবি, জনতা ব্যাংক, বাংলাদেশ বিমান আবুধাবি, বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ সহ নানান সংগঠন ও প্রতিষ্ঠানের স্টল সমূহ ছিল বেশ আকর্ষণীয়। বর্ণিল এই আয়োজনে সপরিবারে উপস্থিত ছিলেন দূতাবাস ও কনসুলেট কর্মকর্তা, বাংলাদেশের কূটনীতিকরা। আমাদের বাংলাদেশ দূতাবাসের এই প্রথম আয়োজন, আমি আশা করি আপনারা সকলে এনজয় করছেন এবং আমরা ভবিষ্যতে আপনাদেরকে সাথে নিয়ে আমরা এরকম সাফল্যজনকভাবে আরো অনেক অনুষ্ঠান করতে পারব। ফ্রান্স ক্রিকেট বোর্ডের বাংলাদেশি সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে নির্বাচিত 6 সদস্য জুবায়েদ আহমেদ, ফাতেমা খাতুন, সুমন হক, লুসাই পার্বতী, রোজালিন গোমেস ও সোনিয়া জামানকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারিস 10 এলাকার পৌর কমিশনার সেলভিয়ান রাইফত, ফ্রান্স ক্রিকেট বোর্ডের সভাপতি প্রভু বালান, শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম, ফ্রাঙ্কো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি সুহেল ইবনে হোসেন সহ কমিউনিটি নেতারা। দক্ষিণ আফ্রিকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নর্থ শাখা। জোহানেসবার্গের স্থানীয় একটি রেস্টুরেন্টে হয় এই অনুষ্ঠান। কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন দক্ষিণ আফ্রিকা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন মোশাররফ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত আহ্বায়ক ফখরুল ইসলাম বাবু। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল। সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাহি উদ্দিন মাহি ও মঞ্জুর পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব মোর্শেদ এলাহি অঞ্জন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দক্ষিণ আফ্রিকা বিএনপির আহ্বায়ক একেএম আক্তারুজ্জামান, সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ সহ অনেকে। শুটিং ফেডারেশন নিয়ে বোমা ফাটালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাই আন্দোলন দমনে ব্যবহার করা হয়েছে শুটিং ফেডারেশনের অস্ত্র। স্বাধীনতা ভলিবল কাপ উদ্বোধন করতে গিয়ে এ দাবি করেন ক্রীড়া উপদেষ্টা। এ সময় ভলিবল স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার আশ্বাস দেন তিনি। 8 দল নিয়ে স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতা। টুর্নামেন্টটিতে অংশ নিয়েছে বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিকেএসপি সহ আরও 5টি দল। অথচ এই ভলিবল স্টেডিয়ামে হয় না কোনো আন্তর্জাতিক ম্যাচ, কেননা স্টেডিয়ামের কাঠামো নিয়ে আছে অভিযোগ। তবে সামনে এই স্টেডিয়ামকে উন্নত করে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এটা যখন প্রথম করেছে তখন যদি প্ল্যানটা ঠিকভাবে করা হতো তাহলে আজকে আর এই অসুবিধাটা হতো না। ফেডারেশনের দায়িত্বশীলদের সাথে আমরা এই মাত্রই মিটিং করলাম এবং আমাদের কথা হয়েছে। আশা করি নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে এটাকে ইনডোর ফ্যাসিলিটিস এবং এইটার ক্যাপাসিটিটা আমরা ওই লেভেলে বিল্ড করতে পারবো যাতে এখানেই ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আয়োজন করা যায়। সাফল্যের দিক থেকে ফেডারেশনগুলোর মধ্যে অন্যতম শুটিং ফেডারেশন, অথচ এখনো দেয়া হয়নি সেই ফেডারেশনের অ্যাডহক কমিটি। কেন কমিটি দিতে বিলম্ব হচ্ছে সেই উত্তরে রীতিমতো বোমা ফাটালেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সার্চ কমিটির আমাদের একটা ছিল যে যত দ্রুত সময়ের মধ্যে পারা যায় ফেডারেশনগুলোকে পুনর্গঠন করা, তবে অবশ্যই সেক্ষেত্রে সতর্কতাটা জরুরি। যদি আমি শুটিং ফেডারেশনের কথা বলি, শুটিং ফেডারেশনের বিভিন্ন জায়গার অ্যামিউনেশন এবং অস্ত্র জুলাই গণঅভ্যুত্থানে ফেডারেশনের দায়িত্বশীলদের সহযোগিতাতেই এই মানুষের উপর গুলি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে আমরা একটু এক্সট্রা সতর্কতা সহিত কমিটিগুলো পুনর্গঠন করছি। ক্রীড়াঙ্গনের উন্নয়নে যে সার্চ কমিটি গঠন করা হয়েছিল তার মেয়াদ শেষ হচ্ছে 20 এপ্রিল। 53 ফেডারেশনের মাঝে সব মিলিয়ে 26টি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কমিটি প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এখনও বাকি 27টি। তবে আলোচনা সাপেক্ষে বাড়ানো হতে পারে সার্চ কমিটির মেয়াদ। সময় বৃদ্ধির বিষয়টা আমরা বিবেচনা করব এবং সার্চ কমিটির সাথে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। দিনাজপুরে কৃষক ভবেশ চন্দ্র রায়কে পিটিয়ে হত্যার অভিযোগের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। শনিবার বিকেলে বিরলের বাসুদেবপুর গ্রামে নিহতের বাড়ি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার বিকেলে পার্শ্ববর্তী এলাকার রতন, আতিক, মুন্না সহ কয়েকজন যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ভবেশকে।
পরে রাতে ভবেশের মোবাইল থেকে তার ছেলেকে জানানো হয় অসুস্থ হয়ে পড়েছে ভবেশ। তাকে ফুলবাড়ীহাট থেকে আনতে বলা হয়। এ সময় পরিবারের লোকজন সেখানে ছুটে গেলে ভবেশকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তারা। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভবেশকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের দাবি, ধারের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। টাকা নিলে কি মানুষ মারা যায়? যায় না তো। টাকা পেলে অবশ্যই এসে বাজেয়াপ্ত করবে হবে বলে বৌদি আমি টাকাটা থাকবো না, টাকাটা মোক ব্যাগ দাও। অবশ্যই আমরা চেষ্টা করবো, মা এটা করবি না কি? আমার বাড়ি এলাকা কইমা বলে বাড়ি এলাকা তোমরা মারো, এটা তো কখনো চাইবে না। চাইবে তাহলে এটা আমরা কিভাবে কাজটা করি? আমরা সবাই মিলে এসেছি পরিবারটিকে দেখতে যে আসলে কি অবস্থা তাদের, এবং তারা কোনো ভয়ভীতির মধ্যে আছে কি না, বা এলাকার লোকজন যারা আছে এনারাও ভয়ভীতির মধ্যে আছে কি না। ওনাদের ভয়ের কোনো কারণ নেই। ওনাদের ইনসিকিউরিটিতে থাকার ব্যাপারে মানে যেন একটুকু ইনসিকিউরিটি যেন না থাকে, ওনারা এটা যেন না ফিল করে, এই ফিলটা দেওয়ার জন্য আমার এখানে উপস্থিত। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে একটি পুকুর থেকে চাইনিজ রাইফেলের ৩২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯:৩০টার দিকে উপজেলার আবদুল্লাপুর পাইকপাড়া এলাকা থেকে এসব গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আলফাজ উদ্দিন নামের এক ব্যক্তির বাড়ির পাশের পুকুরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি প্লাস্টিকের বস্তার ভেতর টিনের বাক্সে ৩২৬ রাউন্ড গুলি সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। ৫ আগস্ট কোনো থানা থেকে এসব গুলি লুট হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর এ ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।